সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জনবহুল স্থানে ডিজিটাল সুবিধা বাড়ানোর উদ্যোগ সরকারের। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভিড়, বাড়তি চাপে বাসে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে পারাপারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। গণমাধ্যমও এখন অপরাধীদের নিশানায়। মোহনা টেলিভিশনে গাড়ি চুরি করে টাকা দাবি করছে একটি চক্র, সব আলামত থাকলেও ধরা ছোঁয়ার বাইরে। এবং সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ইরানের ড্রোন মিসাইল হামলা, পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা দিল আবুধাবি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবায় মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী এই সেবা চালু করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াইফাই কিউআর কোড স্ক্যান করে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হয় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ঢাকা রেল স্টেশনে। মঙ্গলবার সকাল থেকেই যাত্রীদের ভিড়ে দেখা যায় কমলাপুর স্টেশনে। এদিকে সড়কপথে বাড়তি যাত্রীর চাপ রয়েছে। কলকারখানা ও পোশাক শিল্প ছুটি শুরু হলে এই যাত্রায় মানুষের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। দর্শক, এই নিয়ে আরও জানাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসের আলী। মুদাসের, রেলে এই যাত্রায় মানুষের ভিড় কেমন দেখছেন এবং শিডিউল অনুযায়ী কি ট্রেন ঠিকঠাক চলছে কিনা বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু এই সবে কদরের ছুটির মাধ্যমে কিন্তু মূলত ঈদ ছুটি শুরু। বিশেষ করে যারা সরকারি আধা সরকারি চাকরিজীবী তাদের জন্য কিন্তু আজকে ঈদের ছুটি শুরু হয়েছে। তো বিষয়টি হচ্ছে যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু এই ঘরমুখী মানুষদের কিন্তু চাপ বাড়তে থাকে এবং মানে ঈদের ছুটির যে মানুষের ভিড় থাকে তার তুলনায় কম, কিন্তু এমনিতে কিন্তু ভিড় কিন্তু রয়েছে। এবং যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যারা গতকালকে বা রাতের দিকে যারা যেতে পারেনি তারা কিন্তু আজকে যাচ্ছেন। এদিকে কেউ কেউ বলছেন যে আজকে যেহেতু ছুটি শুরু হয়েছে তাই এই ছুটির মধ্যে যে একটা ফ্লেক্সিবল রয়েছে এই জন্য তারা অনেকেই যাচ্ছেন। এদিকে এই ট্রেনের টিকিট কিন্তু অনলাইনে যারা কেটেছেন তাদের কিন্তু একটি অভিযোগ রয়েছে যে টিকিট পাওয়ার ক্ষেত্রে তাদের একটা কিন্তু অনলাইনের যে বিষয়টি সেটি একটা বিড়ম্বনা তারা ভুগেছেন বলে তারা জানিয়েছেন যে টিকিট পেতে সময় মতো টিকিট পেতে একটু সময় লেগেছে। তবে টিকিটের অন্যান্য বিষয় নিয়ে কিন্তু তেমন কোনো বড় ধরনের অভিযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে যে ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছেন, খুব যে বিলম্ব করছে তা কিন্তু নয়। এবং আজকে যারা ঢাকা যাচ্ছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই কিন্তু ছাড়ছেন এবং তারা কিন্তু যথেষ্ট খুশি। এবং যে রাজধানীর যে যানজটের চিত্র সেটা অনেকটাই কমে যাওয়ায় কিন্তু তারা বেশ সময় মতোই কিন্তু স্টেশনে আসতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত বড় ধরনের কোনো ট্রেন শিডিউল কোনো বিপর্যয় ঘটেনি। তো মোটামুটি সব মিলিয়ে কিন্তু একটি বেশ স্থিতিশীল পরিস্থিতি এবং অবস্থা রয়েছে। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে আপাতত পাওয়া তথ্য। ধন্যবাদ মুদাসির আপনাকে। ঈদযাত্রায় আরও খবর নিয়ে দর্শক, ঈদযাত্রার আরও খবর নিয়ে আমাদের সাথে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন ও দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হোসেন। প্রথমে যাচ্ছি গাজীপুরে আলহাজ হোসেনের কাছে। আলহাজ, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এবং আগামী 2-3 দিনের মধ্যে এই যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের কি কোনো প্রকার প্রস্তুতি আছে কিনা বিস্তারিত জানাবেন।
গতকাল সরকারি যে অফিসগুলো ছুটি হওয়ার পর থেকেই কিন্তু যানবাহনের যে চাপটা বেড়ে গেছে। আমি সকাল থেকে বিভিন্ন স্পটে ঘুরে দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যানবাহনের চাপ বেড়ে গেছে, এবং কোথাও যানবাহন ধীর গতিতে চলছে, আবার কোথাও থেমে থেমে চলছে যানবাহন। আমি একাধিক পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যে বিষয়টি জানিয়েছেন যে তারা অধিক আইন শৃঙ্খলা কাজ করে যাচ্ছে, যাতে করে নির্বিঘ্নে এই গরিব মানুষ এবং তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এখন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্রটি আমি দেখাতে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যানবাহনগুলো একেবারে কোথাও থেমে রয়েছে, আবার কোথাও ধীর গতিতে চলছে, এবং এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ যে যাত্রীরা। আমি একাধিক যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত যে ভাড়া আদায় করা হচ্ছে, এর জন্য কিন্তু তারা বিড়ম্বনায় তাদের পড়তে হচ্ছে। আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যে বিষয়টি জানিয়েছেন যে এই চন্দ্রা এলাকাকে বিভিন্ন পয়েন্টে তারা ভাগ করে তারা মাঠে কাজ করেছে, এবং সিসি ক্যামেরার আওতায় তারা এনেছে, যাতে করে এই অপ্রীতিকর কোনো ঘটনার সাথে সাথে তারা জানতে পারে। আমি যদি আরেকটু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ফ্লাইওভারের যে চিত্র, তো একেবারেই থেমে থেমে আবার কোথাও যানবাহন চলছে। তবে সব বিষয়ে আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যে বিষয়টি জানিয়েছেন যে আগামীকাল আগামীকাল কিন্তু শিল্প কারখানা এবং ছুটি দেওয়া হবে, যার কারণে কিন্তু এই মহাসড়কে কিন্তু আরো যানজট সৃষ্টি হবে এবং যে ভোগান্তি পোহাতে হবে। কিন্তু এই ভোগান্তিকে যাতে করে না কম পোহাতে হয়, তার জন্য পুলিশ প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। এই ছিল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম নৌ রোড দৌলতদিয়া পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তের 4 নম্বর ফেরিঘাটে। তো গতকাল থেকে পবিত্র ঈদুল ফিতর ধর্মঘট যাত্রী এবং যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো সকাল থেকেও ধর্মঘট যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। তো ঘাট কর্তৃপক্ষ ধারণা করছে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী এবং যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। তো এ বিষয়ে আমি ফেরিঘাট থেকে কথা বলবো বিআইডব্লিউ টিসির যে ঘাটের এজিএম রয়েছে যারা সালাউদ্দিন আহমেদ, তার কাছ থেকে জানবো যে ঘাটের আপনাদের সর্বশেষ ধর্মঘট যাত্রী এবং যানবাহন পারাপারের প্রস্তুতি কি। ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের ছুটি শুরু হয়েছে গতকাল দুপুরের পর থেকে। ঈদের পূর্বের এই সময়ে সম্মানিত যাত্রী যারা বাড়ি ঘরে যাবেন, সকালে দলে দলে আসছেন, পারাপার হচ্ছেন, যাত্রীর ভিড় বৃদ্ধি পেয়েছে। আমরা বিআইডব্লিউটিসি দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আমাদের বহরে মোট 17টি ফেরি চলাচল করছে। আর দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 এবং 7 নম্বর এই 3টি ঘাট সচল আছে। আমাদের বহরে থাকা 17টি ফেরি সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী প্রাইভেট কার, মাইক্রো যারাই আসছেন, আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হচ্ছি। সকলকে আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। সকাল থেকে ব্যক্তিগত যে গাড়ি রয়েছে, মোটর সাইকেল এবং প্রাইভেট কারের সংখ্যা কিন্তু ফেরিতে অনেক বেশি। তো ঘাট কর্তৃপক্ষ পৌঁছেছে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী এবং যানবাহনের চাপ আরো বৃদ্ধি পাবে। তো দৌলতদিয়া পাটুরিয়া নৌ রোড থেকে আমার কাছ থেকে সর্বশেষ এই খবর আমি ধন্যবাদ আলহাজ হোসেন ও আবুল হোসেন এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এবারে প্রধান জামাত হবে সকাল 8:30টায়। বৈরী আবহাওয়া দেখা দিলে বিকল্প হিসেবে বাইতুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে জামাত। সোমবার সকালে ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক।
খোদ গণমাধ্যমও এখন অপরাধীদের নিশানার বাইরে নয়। মোহনা টেলিভিশনে গাড়ি চুরি করেই থেমে থাকেনি একটি চক্র, রীতিমতো ফোন দিয়ে দাবি করছে টাকা। শুধু তাই নয়, গেল কয়েক মাসে মিরপুরের প্রাইভেট কারে এসে তালা ভেঙে চুরির ঘটনাও কম নয়। চুরি থেকে রেহাই পাননি 21 টেলিভিশনের চিফ ক্রাইম রিপোর্টার দীপু শিকদারও। এ যেন মিরপুরের নতুন এক আতঙ্ক। সব আলামত থাকলেও অদৃশ্য কারণেই চিহ্নিত হচ্ছে না চোর চক্র। মনিরুল ইসলামের বিশেষ অনুসন্ধানে থাকছে চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর মিরপুর 11 নম্বর মোহনা টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে থেকে সুপরিকল্পিতভাবে চুরি করা হয় প্রতিষ্ঠানের একটি নোয়া মাইক্রোবাস। ঘটনার পর মামলা হলেও পুলিশি তৎপরতা আটকে আছে কাগজে কলমে। চুরি করেই থেমে থাকেনি, অনলাইন নম্বর থেকে দাবি করছে টাকা। দেয়া হয় 01897565318 এই বিকাশ নম্বর। সেটা তো আপনার বলতে হবে, তাই না? সেটা আপনাকে অলরেডি বলা হয়েছে না। তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা যায় নম্বরটি অনেকের ফোনেই চোর নামে সেভ করা। এমনকি সিসিটিভি ফুটেজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চোরের স্পষ্ট ছবিও উদ্ধার করা হয়েছে। তবু ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। থানায় যে প্রাথমিকভাবে অভিযোগ দিয়ে আইছি, তারা আসছে সন্ধ্যার সময়। আমি সকালে অভিযোগ দিয়েছি, সন্ধ্যায় আইসি ইনকোয়ারিতে। মিডিয়া পার্সন হিসেবে না, সাধারণ জনগণ হিসেবে আমাদের নিরাপত্তা কোথায়? গেল বছরের 1 ডিসেম্বর মোহনা টিভির পাশের একটি কম্পিউটার দোকানে প্রাইভেট কারে এসে তালা ভেঙে ক্যাশ, টাকা ও মালামাল লুট করা হয়। চুরিতে ব্যবহৃত গাড়ির নম্বর উদ্ধার করা হয় প্রযুক্তির সহায়তায়। বিআরটি এর রেজিস্ট্রেশন বলছে ঢাকা মেট্রো গ 136448 নম্বরের গাড়িটির মালিক এম আহমেদুর রহমান। তবে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য গাড়ি মালিকের নম্বরে কল দেওয়া হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। প্রশাসনের কাছে দুইবারই করছিলাম আর কি। প্রথমবারও আমার যে ফুটেজগুলো ছিল, ভিতরের ক্যামেরার ফুটেজ, বাকি বাইরের ফুটেজ, এগুলো কালেক্ট করে আমি প্রশাসনে দিছিলাম। তা ওনারা তেমন কোনো সাড়া দিতে পারে নাই। প্রতিষ্ঠানের পাশাপাশি বাদ যাচ্ছেন না গণমাধ্যম কর্মীরাও। 11 ফেব্রুয়ারি রাতে মিরপুরের পাইকপাড়া থেকে 21 টেলিভিশনের চিফ ক্রাইম রিপোর্টার দীপু শিকদারের বাড়িতেও ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। এ ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে এই মামলাটি তারা কোনোভাবে গুরুত্ব দিয়ে দেখছে না। একই সঙ্গে বলে রাখতে চাই যে এই যে আহমেদনগর পাইকপাড়া এবং আশপাশের এলাকায় ব্যাপক আকারে কিন্তু চুরির ঘটনা ঘটছে। প্রাইভেট কারে এসে গেল 6 মাসে চুরির নতুন এসব প্রবণতা মিরপুরের বাসিন্দাদের জন্য নতুন আতঙ্ক। নিচেতে আর 5 তলাতে গ্যাসের চুলো নিয়ে গেছে, এই তারপরে তো গেটে তালা মারা থাই। আমাদের সম্পত্তি নিরাপত্তার তো তাহলে গণমাধ্যমে চুরি হলে তো আমাদের কোনো নিরাপত্তা নাই। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বহিরাগতদের আড্ডা নিয়ন্ত্রণহীন। একটি গণমাধ্যম যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কতটুকু, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মুখে মুখে। চুরির ঘটনা এখানে যেন খুব স্বাভাবিক ব্যাপার। ট্রাক টাইপ যেগুলো বলে, এগুলো মানুষের বিচরণ বেশি, তো এখানে নিরাপত্তার ঝুঁকি সবার জন্যই, শুধু গাড়ি বা এর জন্য না। উশৃঙ্খল কিছু মানুষদের দ্বারা আক্রান্ত হতে হয়, অনেক সময় গালমন্দ শুনতে হয় ব্যবসা করতে গিয়ে। নিয়মিত যদি টহল দেয় তাহলে যারা চুরি করার চিন্তা ভাবনা করে তারা একটু ভয় পাবে। তবে এসব ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ডিএমপি মিডিয়ার উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। তিনি বলেন, এই মামলার তদন্তের দায়িত্বভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। গাড়ি চুরির বিষয়েও আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি কাজ করছে। যেমন গত মাসে ফেব্রুয়ারি মাসেও কিন্তু বিভিন্ন যে ঘটনা ঘটেছিল, সেখানে প্রায় 16টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এইসব অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাসমূহে নিয়মিত ব্লক রেড পরিচালনা করছি, তাদেরকে আগের আওতায় নিয়ে আসছি। আর যেসব অপরাধ হচ্ছে সেগুলো রহস্য উদ্ঘাটন করে তাদেরকে আনার জন্য কাজ করছি। ডিবির তদন্তে কি ফিরবে মোহনা টেলিভিশনের গাড়ি, নাকি মিরপুরের এই আতঙ্ক হবে আরও দীর্ঘায়িত, সেদিকেই তাকিয়ে আছে ভুক্তভোগীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 5:10 দিকে আমিরাত জানায়, ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করছে। এর কিছুক্ষণ পরেই পুরো আকাশসীমা বন্ধের তথ্য দিল দেশটি। আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা এবং আমিরাতের ভূখণ্ডের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 13 মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন 200 জন, এদের মধ্যে 10 জন গুরুতর আহত হয়েছেন।
ঈদ সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ও ফেনী শহরের বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। সব বয়সীদের পদচারণায় মুখর মার্কেটগুলো। এবার বিদেশি থ্রি পিসের প্রতি বেশি আকর্ষণ মেয়েদের। বিক্রেতারা জানান আগামী 2 দিন বেচা বিক্রি আরও ভালো হবে। শহীদুল ইসলাম ও সুরঞ্জিত নাগের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের মার্কেট ও শপিং মলে বেড়েছে ক্রেতার উপস্থিতি। প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। শিশুদের পাঞ্জাবি ও ফ্রক আর নারীদের আগ্রহ বিদেশি থ্রি পিসের প্রতি। একটা নিম্ন কোয়ালিটির পাঞ্জাবি নিতে যাচ্ছি, তাও ঘুরে ওই 700-800 নিচে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। গতবারের তুলনায় এবার সবকিছুরই দাম বেশি। দোকানিরা বলছেন গত বছরের তুলনায় এবার বেচা বিক্রি সন্তোষজনক। গতবার ঈদের চাইতে এই ঈদে বেচা কিনাটা ভালো, আল্লাহর রহমতে অনেক কাস্টমার আসছে। এই কয়েকদিন আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো এবং বেচা কিনা করতে পারবো। মার্কেটগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ পর্যন্ত 120 জন অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করেছি এবং রাস্তায় যাতে যানজট না হয় সেজন্য আমাদের ট্রাফিক পুলিশে আমরা অতিরিক্ত ফোর্স প্রদান করেছি। এইদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফেনীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। জেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে বেড়েছে ক্রেতার ভিড়। বিশেষ করে শাড়ি, থ্রি পিস, জুতা ও প্রসাধনী সামগ্রীর প্রতি ঝোঁক সবার। একটা ভালো দেখে জামদানি শাড়ি নিব বা একটা ভালো থ্রি পিস নেব, এটাই। বাবাকে নিয়ে আসছি কেনাকাটা করার জন্য, ভালোই লাগতেছে। বাবার সাথে আসছি, সবকিছু সুন্দর। ব্যবসায়ীরা জানান 20 রমজানের পর থেকেই জমজমাট মার্কেটগুলো। প্রত্যেকটা বাবা মা চাচ্ছে তার বাচ্চাদের জন্য কেনাকাটাটা বেশি করার জন্য। পাকিস্তানে কিছু নতুন কালেকশন আসছে, ওগুলো বেশি চলে, আর ওগুলো বেশি কালেকশন চলছে পার্সি। আমাদের এখন ইনএভারেজ সেল 2 to 3 লাখ ক্রস করছে। এর মধ্যে আশা করি আমরা আরো ভালো কিছু করতে পারবো বলে আশা করি। ফেনীর শপিং মলগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। তার ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ বড় মার্কেট সেগুলোর নিচে আমাদের কিছু ফিক্সড ডিউটি আছে, যাতে লোকজন খুব নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে। এর বাইরে যেসব জায়গাতে তারা উঠানামা করে সিএনজি স্ট্যান্ডগুলো, ওগুলোতেও আমাদের কঠোর নজরদারি আছে। সব মিলিয়ে ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের ক্রেতা ও ব্যবসায়ীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ফলন ভালো হলেও নানা সংকটে লাভের মুখ দেখতে পারছেন না পটুয়াখালীর রাঙ্গাবালির তরমুজ চাষিরা। উৎপাদনের শুরু থেকে বিক্রি পর্যন্ত পদে পদে চাঁদাবাজির কারণে কৃষকের মুখে দুশ্চিন্তার ভাঁজ। ফলে অধিকাংশই এখন ধার দেনা ও সুদের ঋণের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। মাহমুদ হাসান রাজীবের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশের বাজারে আগাম তরমুজের বড় অংশের যোগান আসে পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে। তবে চাষের শুরুতেই বাড়তি খরচের চাপ পড়েছে কৃষকদের উপর। আগাম আবাদের জন্য জমির মালিকদের কাছ থেকে চড়া দামে জমি নিতে হয় চাষিদের। এরপরে শুরু হয় সার ও কীটনাশক ডিলারদের খামখেয়ালি। কৃষকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কারণে উৎপাদন খরচ বাড়ায় লাভের অংশ কমে যাচ্ছে। যে সার গেলবার সরকারি সার কিনছি আমরা 1150 টাকা, সার এবছর 1415 টাকা কিনছি। সার নিয়ে যেভাবে সিন্ডিকেট তৈরি করে, আমরা আমাদের যদি 50 ব্যাগ সার লাগে আমাদেরকে সার দেয় 10 ব্যাগ। সারের রিজার্ভ গোডাউনে রাখিয়া, তারপর সারের রিজার্ভ গোডাউনে রাখিয়া তারপর তারা সারের রেট দাম বাড়াইয়ে বেশি বিক্রি করে। সারের দাম সরকারি রেট হিসেবে অনেক বেশি, এই কারণে আমাদের বেশি খরচ করতে হয়। এখানেই শেষ নয়, নৌপথে তরমুজ ঢাকায় নিতে গেলেও বিভিন্ন স্থানে নৌ পুলিশ ও সংঘবদ্ধ চাঁদাবাজদের নির্ধারিত অর্থের পাশাপাশি তাদের চাহিদা মতো দিতে হয় তরমুজ। এতেও কমছে লাভের পরিমাণ। আমরা বিভিন্ন জায়গায় তরমুজ নিয়ে যাই, নেওয়ার পথে জেলেরা আমাদেরকে হয়রানি করে, অথবা কিছু সন্ত্রাসী বাহিনী আছে আরো হয়রানি করে, টাকা চায়, চাঁদা চায়, মাল নিয়ে যায়। পথে আমাদের খুব ঝামেলা করে নৌ পুলিশে আর চাঁদাবাজ আর কিছু জালিয়ারা। মৌসুমের শুরুতে কৃত্রিম সার সংকটের অভিযোগ পেয়ে ডিলারদের জরিমানার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কোনো কোনো ক্ষেত্রে বিক্রেতারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল। আমরা অভিযোগ পেয়ে সে বিষয়ে পদক্ষেপ নিয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা সার বিক্রেতাদের জরিমানা করেছি। কৃষকরা স্বাভাবিকভাবেই তরমুজ উৎপাদন করতে পেরেছে। আমরা আশা করি কৃষকরা ব্যাপক লাভবান হবে। রাঙ্গাবালিতে এবছর প্রায় 8250 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 450 কোটি টাকা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
সিলেটে ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ঝালকাঠিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সিরাজগঞ্জের বেলকুচিতে 350টি অসহায় পরিবারের মাঝে ফেসবুক থেকে সংগৃহীত অর্থ দিয়ে ঈদের বাজার বিতরণ করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়ার সাতবাড়িয়া খাল পুনঃখননের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। নরসিংদীতে আমরা মাধবদীবাসী সংগঠনের প্রতিষ্ঠাতার উদ্যোগে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ধুরাল খাল খননের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বগুড়ার সোনাতলায় প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রশাসক হারুনুর রশিদ। বিআরডিসি বাস্তবায়িত বি স্ট্রং প্রকল্পের আওতায় নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকের রাজধানী বাগদাদে গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সকালে মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত 5টি ড্রোন ছাড়া হয়। একই সময়ে সেখানে রকেটও নিক্ষেপ করা হয়। বাগদাদে মার্কিন দূতাবাসে চালানো হামলার মধ্যে এটি সবচেয়ে বড় ও তীব্র। এদিকে ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলের একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দগুলো এসেছে পুরনো রাজপ্রাসাদের কাছ থেকে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে একসঙ্গে 54 জেলায় খাল খনন শুরু, যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। জামাত ও এনসিপি বলেছে স্থানীয় সরকারের দলীয় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন চায়। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ঢাবিসহ 7 বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। দিনাজপুরের খাল খনন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, এমন দেশ গড়তে চাই যেখানে মানুষ নিজের অধিকার নিজেই প্রতিষ্ঠিত করতে পারবে। বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন তারেক রহমান। সমকাল শিরোনাম করেছে ভোগান্তির মূলে 8 মহাসড়কে 129 বাজার বাস স্ট্যান্ড। বিদেশের মানুষ পারলে আমরাও দেশ সুন্দর করতে পারব। জ্বালানির অস্বস্তি নিয়ে ঈদযাত্রা শুরু। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামাত আমির। হরমুজ নিয়ে হুঁশিয়ারিতে সাড়া নেই মিত্রদের, ট্রাম্প এখন বেকায়দায়। বাবার পথ ধরে খাল খননে প্রধানমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের 1 মাস প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা। খালকাটা কর্মসূচি উদ্বোধনকালে তারেক রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। লটারি বাদ, স্কুলে ফিরছে ভর্তি যুদ্ধ। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে স্যাডি পিলট লাইসেন্স এক্সপোজ বিমান টু রিস্ক, গোলস ইজ টু বুস্ট অ্যাগ্রো ইকোনমি, মেটা মাস্ট অ্যাক্ট এগেনস্ট অনলাইন ইনস্টিটমেন্ট। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জনবহুল স্থানে ডিজিটাল সুবিধা বাড়ানোর উদ্যোগ সরকারের। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভিড়, বাড়তি চাপে বাস, পাটোয়ারি দৌলতদিয়া নৌ রুটে পারাপারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। গণমাধ্যমও এখন অপরাধীদের নিশানায়। মোহনা টেলিভিশনে গাড়ি চুরি করে টাকা দাবি করছে একটি চক্র। সব আলামত থাকলেও ধরাছোঁয়ার বাইরে। এবং সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ইরানের ড্রোন মিসাইল হামলা, পুরো আকাশসীমা বন্ধ ঘোষণা করল আবুধাবি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।